নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভু সরকার। দেখুন, সন্দীপ ঘোষ সিবিআইকে তদন্তে সহযোগিতা করছেন না, এমনই দাবি তদন্তকারীদের সূত্রে। দেশের বেশ কয়েকটি সংগঠন, কিছু বিশিষ্ট ব্যক্তি সুপ্রিম কোর্টকে, প্রধান বিচারপতিকে চিঠি লিখে একগুচ্ছ দাবি জানিয়েছেন। তার মধ্যে তিলোত্তমা ধর্ষণ ও খুনের দ্রুত বিচার এবং যে জনরোষ দেখা যাচ্ছে শহরের রাজপথে, জনক্ষোভ, জনবিক্ষোভ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যেন সেই বিষয়টাকেও মাথায় রাখেন এবং ফাস্ট ট্র্যাক কোর্ট দুটো চালু করা, চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার বন্দোবস্ত ইত্যাদি একগুচ্ছ কথা বলা হয়েছে। কিন্তু প্রশ্নটা হলো যে স্বাস্থ্যক্ষেত্রের এই যে দুর্নীতির অভিযোগ তিলোত্তমার ধর্ষণ ও খুনের পরে সামনে আসছে, সেটা কি এতদিন কারুর জানা ছিল না, নাকি সবকিছু জানা সত্ত্বেও তারা মুখ বুজেছিলেন কোনো এক অজ্ঞাত কারণে? মুখ্যমন্ত্রী বলেছেন না যে আমার কেউ শত্রুও নেই, মিত্রও নেই, সবকিছু যারা প্রসেসের মধ্যে দিয়ে হয়, কোনো টেন্ডারের ফাইল তার কাছে আসে না। এই মুখ্যমন্ত্রী বলেছিলেন 4 ঘন্টার মধ্যে সন্দীপ ঘোষের ন্যাশনাল মেডিকেলে অধ্যক্ষ করেছিলেন যখন সন্দীপ ঘোষ আরজি কোর্ট থেকে পদত্যাগ করেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন নির্যাতিতার পরিবারের বাবা মার সঙ্গে দেখা করে বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের সময় যে এই ঘটনায় ও খুব ভেঙে পড়েছে, ওরও তো পরিবার আছে, ও পদত্যাগ করতে চেয়েছিল, আমরা ওকে ছাড়ছি না। তা কিছুক্ষণের মধ্যেই আমরা জানলাম ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসাবে সন্দীপ ঘোষকে নিয়োগপত্র দিয়েছে সরকার, যদিও সেখানে সে ঢুকতে পারেনি। ছাত্রছাত্রীরা বলেছিল যে সাম্বাইয়ার থেকে পাক সার্কাসে এই মাতৃজঠরের লজ্জাকে ডাম্প করার এই উদ্যোগ তারা মানবে না। এবং উত্তরবঙ্গ লবি, গিটার বাদকের অঙ্গুলি হেলনে উত্তরবঙ্গ লবির রমরমা, অবিক, বিরূপাক্ষ, মুস্তাফিজুর, এসব নানা তালেবরের নাম সামনে আসছে। অবিক নাকি এসএসকেএম হসপিটালের এমএসবিপির ঘরের একটা অংশ পর্দা দিয়ে আলাদা করে সেখান থেকে বসে তার সমস্ত অবৈধ কাজকর্ম চালাতেন, এরকম অভিযোগ উঠছে। উত্তরবঙ্গ হসপিটাল থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় থ্রেট কালচারের অভিযোগ সামনে আসছে। দেখুন, এই তিলোত্তমা তার জীবন দিয়ে স্বাস্থ্য ব্যবস্থাটাকে একেবারে বেআব্রু করে দিল, যে তার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বাসা বেঁধেছে। এখন যদি ঝাড়ু দিয়ে আমরা ওই মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদে কর যদি না করতে পারি, তাহলে যে ডাক্তাররা তৈরি হবে এই স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে থেকে, তারা হয় প্রেশার দেখতে পারবে না, অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে কোনো ধারণা থাকবে না, ইনজেকশন দিতে পারবে না। তাহলে তাদের হাতে 11 কোটি বঙ্গবাসীর শরীর স্বাস্থ্যের নিরাপত্তা কিভাবে থাকে? এই প্রশ্নগুলো ভাবাচ্ছে। এবং যে আন্দোলন হয়েছে, এই আন্দোলন জুনিয়র ডাক্তাররা সামনের সারিতে, কিন্তু সমর্থন জানিয়েছেন পশ্চিমবঙ্গের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। আমি বলবো দলমত নির্বিশেষে তৃণমূল কংগ্রেসের সমর্থক পরিবারও জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সাথে আছেন, কারণ তাদের বাড়িতেও ছেলেমেয়েরা আছেন, তাদের ভবিষ্যৎ, তাদের নিরাপত্তার স্বার্থে তারা কিন্তু এই আন্দোলনের সাথে আছেন। কেউ প্রত্যক্ষভাবে আছেন, কেউ বা নৈতিক সমর্থন জানাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় 13 বছরের শাসনকালে এত সংকটের মোকাবিলা করতে তাকে কখনো আগে হয়নি। তিনি সিপিএম এর আন্দোলনের মোকাবিলা করেছেন,
কংগ্রেসের করেছেন, বিজেপির করেছেন, কারণ ওরা চেনা পথের পথিক, বাঁধাগতের বাজনাতা। কিন্তু এই যে জুনিয়র ডাক্তারদের যে কামারাদারি, এই যে বিনা যুদ্ধে নাহি দিব সূচক্র মেদনী, দাবি না আদায় পর্যন্ত উঠব না, এই যে অনমনীয় মনোভাব এবং তাতে নাগরিক সমাজের সমর্থন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিচলিত করেছে। এবং একই সঙ্গে তার এয়ার অ্যাপারেন্টের হঠাৎ করে অদৃশ্য হয়ে যাওয়া, মুখ্যমন্ত্রীর কে পাশে বসিয়ে 28 অগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে তার ঘোষণা, কেন সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেনি। তার অনুগামীরা লিখছে যে নতুন রক্ত আসুক, এয়ার অ্যাপারেন্টের হাতেই রাজ্যের মসনদ তুলে দেওয়া হোক। অর্থাৎ ঘরে অস্বস্তি, বাইরে আন্দোলন, বিরোধীদের লাগাতার কটাক্ষ। তারপর অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তার, যে অভিজিৎ মণ্ডল কে কেন বেসরকারি হসপিটালে ভর্তি করেনি, স্বাস্থ্য সচিবের কাছে কারণ জানতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। বলছেন কি অডাসিটি! পুলিশ কমিশনার বারবার করে বলেছেন যে তার টিমের সদস্যরা চূড়ান্ত পেশাদারিত্বের সাথে কাজ করছে, তথ্য প্রমাণ লোপাটের কোনো ঘটনাই ঘটেনি, সংবাদ মাধ্যমের জন্য দায়ী। আই এম অ্যাংরি, আই এম অ্যাংরি, আই এম অ্যাংরি, এটা প্রবাদে পরিণত হয়েছে। আমরা বলতে চাই মিস্টার গোয়েল, উই আর অলসো ভেরি অ্যাংরি। You please try to restore the sagging moral of your force. কলকাতা পুলিশের মান মর্যাদা পুনরুদ্ধার করুন, না হলে ইতিহাস আপনাকে ক্ষমা করবে। স্যাগিং মরাল রেস্টোর করুন। এনাফ ইজ এনাফ। আপনার পুলিশ তথ্য প্রমাণ লোপাটে অভিযুক্ত, সিবিআই বলছে কর্তব্যে গাফিলতি। এর পরেও আপনি বলবেন সংবাদ মাধ্যমের অপপ্রচার। এবার তাহলে বলবেন যে সিবিআই উদ্দেশ্য প্রণোদিতভাবে কলকাতা পুলিশকে মেলাইন করছে, সেটা আলাদা কথা। সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হচ্ছে, আপনারা বলছেন তদন্ত করুন, সিবিআই তাড়াতাড়ি করুক, কোনো দোষীকে আড়াল করা হবে না। টালা থানার ওসি তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার, কর্তব্যে গাফিলতির জন্য গ্রেপ্তার। বিনীত গোয়েল, আপনি দায় নেবেন না, পদত্যাগ করবেন না? আপনি তো ইচ্ছা প্রকাশ করেছিলেন পদত্যাগ করার, মুখ্যমন্ত্রী বলেছেন। এবার মুখ্যমন্ত্রী না চাইলেও আপনি দিয়ে দিন, কলকাতা পুলিশের সম্মানটা বাঁচুক আর আন্দোলনকারীদের দাবি একটা অন্তত পূরণ হোক। এই পুরো বিষয় নিয়ে কথা বলেছিলাম কলকাতা হাইকোর্টের প্রবীণ আইনজীবী সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে। সুব্রত দা, 13 বছর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আছেন, 14 বছর হতে চলেছে, 3টে নির্বাচন জিতেছেন। আমার মনে হয় যে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় চ্যালেঞ্জের মুখে কখনো পড়েননি, যেটা এবার তিনি পড়েছেন জুনিয়র ডাক্তারদের সোকল্ড অরাজনৈতিক আন্দোলন। দেখুন, জুনিয়র ডাক্তারদের রাজনৈতিক মত থাকতে পারে, কিন্তু আন্দোলনটা বেসিক্যালি অরাজনৈতিক এবং তাতে পশ্চিমবঙ্গের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন আছে। এখন প্রশ্ন হলো, এই অরাজনৈতিক আন্দোলন মোকাবিলা করার উপায় কিন্তু মুখ্যমন্ত্রীর জানা নেই। তিনি সিপিএম এর আন্দোলন মোকাবিলা করতে পারেন, বিজেপির করতে পারেন, কংগ্রেসের করতে পারেন, কারণ তারা চেনা পথের পথিক, বাঁধা গতের বাজনাদার। কিন্তু এই ছেলে মেয়েগুলো যারা কার্যত আমাদের সন্তান সম, তাদের এই টানা আন্দোলন আপনার কি মনে হয় মুখ্যমন্ত্রীকে অনেকটা ব্যাকফুটে ফেলেছে? না, এবং সঙ্গে আমার ভিন্ন মত আছে। ভিন্ন মতটা হচ্ছে, যদি সাধারণ লোক সর্বস্তরে না বেরোতো, তাহলে ডাক্তারদের আন্দোলন আমি কোনিশ জানাই, কিন্তু কতটা তারা এগিয়ে নিয়ে যেতে পারতো, এটা অক্সিজেনের ব্যাপার থাকে। এই অক্সিজেন আজকে আমি একটু আগে ফিরলাম, সেখানেও দেখলাম যে দীর্ঘ মানব শৃঙ্খল। দুটো জিনিস হচ্ছে যে অরাজনৈতিক বলে কোনো কথাবার্তা হয় না।
সুব্রতদা, আপনার কি মনে হচ্ছে যে এই চাপের মুখে পড়ে যতই মুখ্যমন্ত্রী নিজের সাহসী অবস্থান দেখাতে চান, শেষ পর্যন্ত উনি পদত্যাগ করবেন? না, কেন? যদি পদত্যাগ করেন সেটা হচ্ছে এসকেপ রুট একটা রেখে যাওয়া অভিষেকের জন্য। যদি করেন, আমার বিশ্বাস উনি পদত্যাগ করবেন না। আমার ভুল হতে পারে, সময় বলবে সে কথা। কিন্তু কিছুদিন আগেই নবান্নে একটা সাংবাদিক বৈঠকে বললেন যে আন্দোলনকারীরা চেয়ার দখল করতে চায়, বাংলার মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি বলেছেন। উনি তো অনেক কথা বলেছেন, কোনটা রেখেছেন? কোনটা? আমি তো আবার বলছি, উনি একবার, আপনি তো দীর্ঘদিনের সাংবাদিক, ভুল হলে আমায় সংশোধন করে দেবেন। 3টে প্রশ্ন। যে মেয়েটিকে হত্যা করা হলো, আমার বোনকে, উনি ওনার বাবা মা বসেছিলেন, তখন কেন সেই নিয়ে কোনো প্রশ্ন তুলেছেন? উনি জিজ্ঞাসা করেছেন? 2, কেন সন্দীপ ঘোষকে এই ঘটনার যিনি অন্যতম নায়ক, তাকে রাতারাতি ন্যাশনাল মেডিকেল কলেজের মতন জায়গায়, তারপরে হচ্ছে আপনার স্বাস্থ্য দপ্তরে ওএসডি করলেন? কেন? উনি তো স্বাস্থ্যমন্ত্রী, তার কি দায় নেবে? সেটা কি বিনীত গোয়েল নেবে? সেটা কি অন্য কেউ নেবে? না অন্য কারো ক্ষমতা আছে? কেন স্বাস্থ্য ভবনে এই দুর্নীতি রুখতে উনি কোনো ব্যবস্থা নিলেন না? কেন প্রশ্ন করলেন না যে মৃতদেহটা মা কাঁদছে, যে তারা চেয়েছিলেন এত দ্রুততার সঙ্গে কিসের স্বার্থে দাহ করে দেওয়া হলো? এমনকি টাকাটাও দিল অন্য লোক। কেন? কোনো প্রমাণ যদি বাদও যায়, এই শুনুন, এটাকে বলে অ্যাক্টস অ্যান্ড ডিডস। একদম উঁচু মাথা অবধি এর সঙ্গে যুক্ত। এটা নিছক একজন ডাক্তারকে ধর্ষণ হত্যার কেস নয়, এটা হচ্ছে তিনি জেনে গেছিলেন যতটুকু সূত্র মারফত অনেক কিছু, সম্ভবত সেই কারণে তাকে মেরে তার মোবাইলটা কোথায় নিয়েছে। সিবিআই নিজেরা বলছে মোবাইলটা সেই সময় ডিলিট করে দিয়ে কাউকে পাঠিয়েছে। কেন? একটা তাৎক্ষণিক মুহূর্তে কোনো একটা ঘটনা ঘটে, শুধু কি সঞ্জয় এই ব্যাপারে ওনার কোনো মন্তব্য আছে কোথাও? উনি বলছেন 10 লক্ষ টাকা দিতে চেয়েছে, এ তো সব জায়গায় উনি বলছেন, তারপরে বলছেন না আমি তো বলি। আমি উনি যে ওনারা চাইতে পারেন কি, কোনটা ঠিক? যে ভাষাটা বলা উচিত আমার নিজের রুচিতে বাদে, নিজের সংস্কৃতিতে বাদে, ঠিকভাবে কথা বলা। এই যে ওসি কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশকেই কার্যত চ্যালেঞ্জ করে দিল সিবিআই, এবং কলকাতা পুলিশের অনেক উচ্চপদস্থ আধিকারিক আজকে ওসির পরিবারের সঙ্গে দেখা করেছেন, বলেছেন সব রকম ভাবে কলকাতা পুলিশ সহায়তা করবে। আমার তো মনে হয় সিবিআই কার্যত বাঘের পেটে সওয়ার হয়েছে, কারণ কলকাতা পুলিশের 168 বছরের অস্মিতাকে তারা চ্যালেঞ্জ জানিয়েছে। এরপর কি হতে পারে? না, এটা কলকাতা পুলিশের চ্যালেঞ্জ জানালো। বাস তুমি কেন ঝাড়ে, এসময় ঝাড়ে? সিবিআই তো আসতে চাইনি, সিবিআই তো সুমোটো কেসটা নেয়নি। আজকে আপনি যার কথা বললেন সর্বোচ্চ নেত্রী, তিনি বললেন প্রয়োজন আমরা সিবিআই কে দেবো। কেউ কেউ বলছেন দুজনেরা, তার ধারণা ছিল কোনো প্রমাণপত্র পাওয়া যাবে না। কিন্তু সিবিআই কি শেষ পর্যন্ত রহস্যের কিনারা করতে পারবে? সময় বলবে। কেন, একটা জিনিস কি জানেন, আগের থেকেই মন্তব্য করাটা সেটা ঠিক না। আমার মনে হয় যে প্রথা বহির্ভূত ভাবে, যা বোঝার বুঝুন, প্রথা বহির্ভূত ভাবে যদি ওদের জিজ্ঞাসাবাদ করা যায়, সব সত্য বেরোবে, সব সত্য বেরোবে। প্রথা বহির্ভূত মানে কি বলতে চাইছেন আপনি?
সেটা ব্যাখ্যা আপনার প্রচুর শ্রোতা আছেন, তারা জানবেন। আমি আবার বলছি, প্রথা বহির্ভূত ভাবে সেখানে আপনি একটা ভিডিও কল, যেখানে আপনি তদন্ত করলেন না, যেখানে আপনি নোটিশ দিলেন না, আপনি একদিনে জেনে গেলেন কে কথা বলছে, গ্রেপ্তার করতে পারেন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য, কালিমালিপ্ত করার জন্য একটা নির্দিষ্ট রাজনৈতিক দলে। সেখানে 4 দিন সময়টা কি কম? কি করেছেন? কেন আপনি বলুন, কেন সন্দীপ ঘোষকে জিজ্ঞাসা করা হলো না 4 দিন? কেন তাকে ক্লিন চিট দিয়ে আরো তার প্রমোশন দেওয়া হলো? সঞ্জয় কি একা কি করে ঢুকতে পারলো বলুন এবার? কেন টালা থানার না দাঁড়ান, কেন টালা থানার ওসি যারা সহানুভূতি জানাচ্ছেন টালা থানার ওসিকে, তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, ভাবুন তো আপনার বাড়ির মেয়েরাও আছে, যেদিন পালে বাস পড়বে সেদিনকে আপনাদের চেতনা ফিরবে। পুলিশ কারা? পুলিশ তো আমার ঘরের ভাই বোনটাই, তাই না? তারা ভাববেন না একবার? নিশ্চয়ই তারা ভাবেন। আপনি বলুন যে আজকে এফআইআরটা, ছোট্ট প্রশ্ন, কে দায়ী না বাদ দিন, কেন 11 ঘন্টা বাদে এফআইআর হলো? কেন সেখানে সময়ের উল্লেখ করলেন না? কেন বললেন যে যখন প্রমাণিত সত্য যে ধর্ষণ করে মারা গেছে, ডাক্তাররা বললেন, তারপরে আপনি কিভাবে বললেন আনন্যাচারাল ডেথ? তাহলে এটা কি ইচ্ছাকৃত নয়? সব ধরুন কোনো প্রমাণ নেই। টালা থানার ওসি ভদ্রলোককে যা করেছেন নিজের ইচ্ছায় করেছেন নাকি কারণ নির্দেশে করেছেন? কার নির্দেশে? খুঁজে দেখুক সিবিআই। আমার প্রশ্ন হচ্ছে, ছোট্ট প্রশ্ন, আপনারা যদি প্রশাসন এত কথা বলছেন, 2019 সালে ডাক্তারদের সঙ্গে বসেছিলেন, সেইখানে সিমলাইন চলেন, এখন আপত্তি কেন? না, এটা ভুল ধারণা, মানুষকে ভুল বোঝানো হচ্ছে। আবার বলছি এখনো পর্যন্ত কি জানি না, মিনিটস নিয়ে দ্বন্দ্ব হচ্ছে। আপনি প্রচন্ড পরিমাণে চলে গেলেন সেখানে, আপনি বলবেন কপিল সিবাল সাজিয়ে দেবে, সেটা বলবেন লয়ার হিসেবে। দেখুন, আকর্ষণ দেখার জন্য না, একটা জিনিস হচ্ছে, আমি মানে যদি কেউ পৌঁছে দেয় ভালো, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে। এ মামলা দ্রুত নিষ্পত্তি হোক, তারিখ পে তারিখ না হোক। কেন? বিচার তো সুপ্রিম কোর্টের সাথে দিতে পারে না, অনেকে ধারণা। সুপ্রিম কোর্ট তার অবজারভেশন, তার নির্দেশ স্বাগত, যে নির্দেশে দিই, কিন্তু সেটা শুরু হবে তো লোয়ার কোর্ট থেকে, ট্রায়াল কোর্ট থেকে শুরু হবে বিচার, চার্জশিট হবে, চার্জশিট ফ্রেম হবে। মানুষ জানে না, মানুষ মানে আকাশ চুম্বী প্রত্যাশায়। এবার সেটাকে দ্রুততার সঙ্গে এটাকে সম্পূর্ণ করা উচিত, তারপরে শুরু হোক। এবং সিবিআই, আমার বিশ্বাস আপনি যে কথা বলেছেন একদম ঠিক, বাঘের পিঠে চলেছে, নামার উপায় নেই। এবং সেখানে হচ্ছে সিবিআই কলকাতা পুলিশকে চ্যালেঞ্জ করেছে না, কলকাতা পুলিশ চ্যালেঞ্জ করেছে, তাই তারা কিছু করেনি। তারা আজকে চ্যালেঞ্জের সামনে। তাহলে আপনি বলুন, পুলিশ কমিশনার, তাকে তো জবাব দিতে হবে। উনি উল্টে কি বলছেন না, সিবিআই প্রতি আমার ভরসা আছে। কেন দাদা? আপনাকে তো সবাই সম্মান করে, লালবাজারকে সবাই সম্মান করে, আমিও করি। কেন দরকার পড়লো? কে নির্দেশ দিল?
কেন না? মানুষের, আপনাকে আগেই বলেছি, মানুষের পুঞ্জীবিত ক্ষোভ। যখন বালু চুরি করলো, আপনি বললেন না যে দুর্নীতির কথা, যখন লালু চুরি করলো, ওই কি নাম, অনুব্রত চুরি করলো, বললেন। যখন পার্থ চুরি করলো, সেখানে আপনাদের আভ্যন্তরীণ গোষ্ঠী দ্বন্দ্বে তাকে সাসপেন্ড করে দেওয়া হলো, দায়িত্ব সারলেন, সমস্ত কিছু। আজকে ওই কি নাম, মানিক মানিক ভট্টাচার্য, যে চুরি করে ইতিহাস ক্ষমা করবে, 1,000 টাকা দিচ্ছেন, সেই বাড়ির ছেলেটা চাকরি পেত, আপনার ভাতার কোনো দরকার পড়তো না। যে ছেলেটি, আপনি কত হাজার, কবে লাস্ট অ্যাপয়েন্টমেন্ট হয়েছে পশ্চিমবঙ্গ সরকার? এই টাকাগুলোকে, এইগুলো আপনি নিজের মতন করে ডিস্ট্রিবিউট করছেন ক্লাবকে, নিজের খেয়াল মতন মেলা, নিজের খেয়াল খুশি মতন অনেক কিছু করছেন। কারণ একটা জিনিস হচ্ছে যে মানুষ যখন অভাবে থাকে, মানুষ উৎসব নিয়ে ব্যস্ত থাকে। আপনি পারতেন আপনার, আমি বিশ্বাস, আমার সে বিশ্বাস আছে, সেটা আপনি করবেন। একটা জিনিস হচ্ছে, হাইকোর্ট ডিভিশন বেঞ্চ চিফ জাস্টিসের নেতৃত্বে অত্যন্ত দক্ষতার সঙ্গে যখন মামলাটা পরিচালনা করছিলেন, তখন সুপ্রিম কোর্ট, যেহেতু সুপ্রিম, তারা মনে করেছে এটা সুমোটো কগনিজেন্স, সুমোটো নিশ্চয়ই দিতে পারে, কোনো সন্দেহ নেই। কিন্তু আগে কেন দিলেন? এটা একটা প্রশ্ন। এটা আমার না, এটা সাধারণ মানুষের প্রশ্ন। এবং আমি বিশ্বাস করি জুডিশিয়ারির প্রতি, যে যতই বলুন না কেন, আমি তার দিদিমণি বা আর তার অনুজ তার মতন নয়, প্রকাশ্যে দাঁড়িয়ে জুডিশিয়ারি সমালোচনা করছেন। এখন কথায় কথায় সুপ্রিম কোর্ট দেখাচ্ছেন, উনি বলেননি দাঁড়িয়ে যে জুডিশিয়ারি সম্বন্ধে বিরোধী বেল্ট অ্যাটাক করেছেন। কে করেছেন? 3 জন করেছেন। তার যারা যারা সামান্য, তাদের কাছে বাদ দিন, মিচিংদের কথা ধরি না, তাদের কথা বলছি না। আর এই ক্ষেত্রে আমি বলতে পারবো না সেটা, এটা আমার ব্যক্তিগত বিষয়। তবে সবটাই হচ্ছে চিত্রনাট্য টান টান, এটাকে বলতে পারি। একই বৃন্তে দুটি ফুল। না, আমি একটা কথা বলি যে দুটো কারণ হতে পারে, এসকেপ রুট খুঁজছেন একটা, তাই হয়। কারণ অভিষেককে ঢোকানো ওদের আভ্যন্তরীণ বিষয়, যদিও আমার বলা উচিত না। এই যে লড়াই, এই লড়াইটা কার লড়াই? এই লড়াই তো বাইরের লড়াই না, এই লড়াইটা আছে নিজেদের আভ্যন্তরীণ লড়াই। সেখানে অভিষেক বিরোধী গোষ্ঠী আছে, অভিষেক পন্থী আছে, তাদের কিন্তু তাকে জায়গা করে দিতে হবে। কিভাবে করতে হবে? পদত্যাগ করবে না, আমি মিলিয়ে নেবে আমার ধারণা। নিশ্চয়ই আমার যদি বুঝতে ভুল না হয়, দীর্ঘদিন রাজনৈতিক যে চালচিত্র, তার সঙ্গে যেটুকু আমি জানি, পদত্যাগ করবেন না। এই অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগ করলেন, কেন করলেন? তিনি আবার নাকি পরামর্শ দিয়েছেন একদম পদত্যাগ করবেন না, জেলে বসে মন্ত্রিসভা চালান। হঠাৎ বলতে গেল কেন অরবিন্দ কেজরিওয়াল? কেন? উনি তো নিজে স্বচ্ছ ভাবমূর্তি ফেরানোর জন্য উনি পদত্যাগ করলেন, দুদিনের মধ্যে পদত্যাগ। শেষে একটা কথা বলি অর্কবাবু, মানুষ চায় দলমত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে এই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, এবং যারা ষড়যন্ত্রকারী, যারা সাপ্রেশন অফ ফ্যাক্ট চেপে রেখেছেন, তাদেরও যেন ফাঁসি হয়, এই দাবি উঠুক। তাদের কাউকে ছাড়া উচিত নয়। রবীন্দ্রনাথ বলে গেছেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শিব। পরিষ্কার ভাবে, পরিষ্কার কথা পরিষ্কার ভাবে বলতে হবে। আমি
একদম ঠিক, একদম তাই। কারা অন্যায় করবে? সাধারণ মানুষ উত্তর পেয়ে গেছে। কেন চাপাচাপি এত কেন? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.